বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। টিকা নিতে স্কুল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, কেন্দ্রের সময় মতো ভ্যাকসিন না পৌঁছানোয় ভোগান্তি, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক রূপে ফেরার প্রত্যাশা। বগুড়ার সোনাতলায় ইউপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, অনিয়মের অভিযোগে অন্তত 4 জন আটক, ভোট গ্রহণ সম্পন্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটের কারণেই দলটিকে ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার, আর বিদেশে বসে রাজনীতি হয় না। দেশকে পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লুটে খেতে পারছে না বলেই উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি ও জামায়াত। তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে। অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেডসামেন্ট পাওয়া যায়। এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন, যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি। তারেক রহমান, সেও আসামি। দেশে চলে আসুক যদি সাহস থাকে, আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশিদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোররা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে ওরা এরকম করে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না এবং নির্বাচনেও যাবেন না বলে সাফ জানান তারা। ঠাকুরগাঁও এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে ব্যবহার করে তারা একটা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে যে এটা
বিএনপি এটার সঙ্গে জড়িত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি। আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার 2 মহানগরের আহ্বায়ক কমিটি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে হবে। সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটত না। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সে সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক শক্তি সম্প্রীতি নষ্ট করছে। এরা উপরে যতটা নিষ্ক্রিয় বলে মনে হয়, ভেতরে কিন্তু তারা সক্রিয়। আগামী নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণশিখরে, তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। গণতান্ত্রিক শক্তি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই এই অন্ধকারের জীবেরা, এই সাপদেরা মানুষের শান্তি বিনষ্ট এবং গণতান্ত্রিক শক্তিকে তারা আক্রমণ করে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা সতর্ক থাকলে এমন হামলা ঘটত না বলেও মন্তব্য করেন নেতারা। চৌমুহানিতে আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ তো হলো। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের 10টি পৌরসভা ও 4টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচন কেন্দ্র করে বগুড়ায় প্রার্থীর সমর্থকদের জন্য পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ চলছে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বগুড়ার সোনাতলা পৌর নির্বাচনে কানুপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় একদল বহিরাগত ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় একজনকে। একটি কেন্দ্রে একটু হট্টগোল হয়েছিল, সেটি আমরা তাৎক্ষণিকভাবে কথা বলে সেটিও সমাধান করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে এক এজেন্টকে আটক করে পুলিশ। একই কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে আরো 2 জনকে আটক করা হয়। 3 জন পুলিং এজেন্টকে আমরা আটক করছি শুধুমাত্র গোপন বুথে উকি মারার জন্য। সবগুলা কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি। ভোটাররাও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের 160টি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে নৌকা জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর 1 জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাগেরহাটের রাজনগর ইউনিয়নের 9টি কেন্দ্রে এবং নড়াইলের লোহাগড়া পৌরসভায় 11টি কেন্দ্রে কঠোর নজরদারির মধ্যে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। যে আমাদের এই জায়গায় নির্বাচিত হবে, আমাদের যে প্রত্যাশা আমাদের ইউনিয়ন সুন্দর করে গড়া চায়। আমাদের এই হিন্দু মুসলিম যাতে একভাবে আমরা অহিংসাভাবে থাকতে পারি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হিলি, নীলফামারী, নরসিংদী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন কেন্দ্রে ইভিএমে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে কেন্দ্রে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
সাদিয়া আফরিন, সময় সংবাদ। স্কুল শিক্ষার্থীদের টিকা নিতে রাজধানীর ৮টি কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়া কোনো কেন্দ্রে প্রায় ১.৫ ঘন্টা দেরিতে শুরু হয় টিকাদান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। তবে শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর স্কলাস্টিকা স্কুল সকাল ৯টা বাজতে না বাজতেই হাজির শিক্ষার্থীরা। তবে টিকা পৌঁছাতে 10:30 কার্যক্রম শুরু হয় 11টা নাগাদ। তাই তো ভাটা পড়ে এতক্ষণের ধৈর্যে। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি না মানায় শঙ্কা ছিল অভিভাবকদের মাঝে। কোন একটা সিস্টেম থাকবে না এদেরকে সিরিয়ালি দাঁড় করানোর, একটা কিউ আপ করার, এখানে একদম ডিসটেন্স মেইনটেইন করা হচ্ছে না। আমরা বাসায় যাওয়ার আগে গোসল করলাম, হাত পা ধুলাম, তারপরে বাচ্চাদের সাথে মিশলাম। এখন আজকে ফাইজারের পরে অনেক বাচ্চার টেম্পারেচার আসতে পারে। এইটা টেম্পারেচারটা কি কোভিডের টেম্পারেচার না ফাইজারের? মানে এতগুলো বাচ্চা একসাথে মিশলো, এই টেম্পারেচার কিসের টেম্পারেচার আমি তো বুঝতে পারতেছি না, আমি তো কনফিউজ হয়ে যাব। যদিও টিকা নিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা, অভিভাবকরা বলছেন এতে করে গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে। প্রথমে নার্ভাস হচ্ছিলাম যে ব্যথা পাবো না কি হবে, বাট এখন মনে হচ্ছে যে না ভালো। ভ্যাকসিন দেওয়ার পর খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্কুল দ্রুত খুলে যাবে। অনেক জায়গায় যেতে পারবো যেটা আগে যেতে পারতাম না। হাজব্যান্ড ওয়াইফ নেওয়ার পরও বাচ্চার জন্য টেনশনে ছিলাম, কারণ ওরা তো ভ্যাকসিন দেয় নাই। আর যে অবস্থা চলছে স্কুলেও আমি আসলে ভ্যাকসিন না দিলে পাঠাতামও না। বাচ্চাদেরকে খুব ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো, কোনো মনে দ্বন্দ্ব থাকবে না। চমৎকারভাবে একটা উৎসবমুখর পরিবেশে এই অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি। 8টি কেন্দ্রে প্রতিদিন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজারের টিকা। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকেই। সেই অনুসারে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এরিয়া ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি। ছেলেদের জন্য আলাদা রুম, মেয়েদের জন্য আলাদা রুম করা হয়েছে। আমাদের এটা সেন্টার হয়েছে আপনাদের 3টা অঞ্চলের জন্য, মিরপুর, ক্যান্টনমেন্ট অ্যান্ড কাফরুলের জন্য। টিকা নেওয়ার পরে জ্বর ও ব্যথার বাইরে অন্য কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে যাবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020 থেকে 21 শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে প্রশাসনিক ভবনের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরীক্ষায় অংশগ্রহণকারী 41,524 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 7,012 জন। পাশের হার 16.89%। 41,524 পরীক্ষা অংশগ্রহণ করেছে, পাশ করেছে 7,012 জন। পাশের হার হলো 16.89। আসন আছে 2,378। ফলাফলের মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাকারিয়া, দারুজ্জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার 12-এর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে প্রোটিয়াদের বিপক্ষে এখন ব্যাট করছে টাইগাররা। ম্যাচের সবশেষ খবর জানাতে আবুধাবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ। সোহার, আবুধাবিতে কিন্তু ব্যাটিং বিপর্যয় হয়েছে বাংলাদেশের। যেটা প্রত্যাশা করছিলাম, হয়তো প্রথম 3 ম্যাচে যে ভুলগুলো করেছিল বাংলাদেশ, সেখান থেকে কিছুটা হলেও বেটার কিছু আজকের ম্যাচে হবে। তবে সেই ধারণা ভুল করে দিয়েছে বেসিক্যালি দক্ষিণ আফ্রিকার বোলাররা। তারা আসলে যেভাবে বোলিংয়ের শুরু করেছে, বাংলাদেশের আসলে কোনো ব্যাটসম্যানই তাদের সামনে কোনো জবাব দিতে পারেনি। এবং বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, এখনও কিন্তু শঙ্কা রয়ে গেছে যে টি-20-তে নিজেদের সর্বনিম্ন স্কোর যেটা 70, তারও কমে অল আউট হওয়ার একটা শঙ্কা কিন্তু রয়ে গেছে। গত বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 70 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সেটাই কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত টি-20-তে সর্বনিম্ন স্কোর। এখন যে অবস্থা, কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে 36 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর যে হয়তো বাংলাদেশ সে রানটাও ক্রস করতে পারবে না, এমন একটা ধারণা হচ্ছিল বা মনে হচ্ছিল। তবে আমরা দেখলাম যে লিটন দাস প্রথমের ম্যাচগুলোতে অনেক সমালোচনা হলেও এক প্রান্তে আজকে তিনি কিন্তু ধরে খেলার চেষ্টা করেছিলেন। তবে সবচেয়ে আসলে ডিসঅ্যাপয়েন্টিং যেটা, সৌম্য সরকার আজকেও ব্যর্থ হয়েছেন। মুশফিকুর রহিম একটা ম্যাচে 50-র পর তার ব্যাটে কিন্তু আর কোনো রান নেই। মাহমুদুল্লাহ রিয়াদও, যিনি কিনা মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার, সবচেয়ে অভিজ্ঞ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-20-তে, তিনিও কিন্তু আজকে তেমন কিছু করতে পারেননি। সাকিবের একটা অভাব হয়তো এখানে কিছুটা হলেও বোধ করছে বাংলাদেশ দল, কারণ সাকিব হয়তো বড় কোনো স্কোর করতে পারেনি,
কিন্তু সাকিব আল হাসান দলে থাকাটাও কিন্তু একটা মেন্টাল স্ট্রেংথ দেয় পুরো দলকে। বাংলাদেশের আসলে আজকের এই ম্যাচটিতে জয় খুবই দরকার ছিল, কারণ আমরা জানি এবারে সুপার 12-এ যে দলগুলো আছে তারাই আগামী ওয়ার্ল্ড কাপে খেলবে। তবে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা 8টি দল সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আজকের ম্যাচটি জিততো, বাংলাদেশের একটা সম্ভাবনা থাকতো যে আসলে আবার র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ চলে যাবার। বাংলাদেশ এখন 6 থেকে 9 নেমে অবস্থান করছে। আরও একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের, এরপরও সেটা অস্ট্রেলিয়ার সাথে দুবাইও হবে। তবে অস্ট্রেলিয়ার দলকে রিসেন্টলি হারালেও কিন্তু তারা আসলে যেভাবে এই টুর্নামেন্ট খেলছে সেটাও কঠিন হবে। আজকে আসলে আমরা ভেবেছিলাম, বা যেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও বলেছিল, আবুধাবির উইকেট হয়তো কিছুটা স্পিনদের সহায়ক হবে বা স্পিন সহায়ক হবে। সেক্ষেত্রে কেশব মাহারাজ এবং তাবেরিজ শামসি, এই দুইজন বোলার হয়তো বাংলাদেশের জন্য থ্রেট হবে, এমনটা ধারণা করা হয়েছিল। তবে প্রথম 6 উইকেটের প্রথম 5 উইকেটই কিন্তু পেসাররা নিয়েছেন। বলা যায় যে কাগিসো রাবাদা বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডারে একদম ধস নামিয়ে দেন। এরপর প্রিটোরিয়াস এবং নরখিয়া কিন্তু বাকি কাজটুকু করেন। তো বাংলাদেশের আসলে এখন সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জাটা এড়ানোই কিন্তু আসলে বড় ব্যাপার। আরেকটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, এবছর বাংলাদেশ কিন্তু আরও দুবার 100-র নিচে রানে অল আউট হয়েছে। সেটা টি-20-তে দুবারই 76 রান করেছিল, একবার ঢাকা এবং আরেকবার নিউজিল্যান্ডে। তো আমার কাছে আবুধাবি থেকে এই ছিল সবশেষ খবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচের সবশেষ খবর জানাতে আবুধাবি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। রাজধানীর প্রতিটি রাস্তার মোড়ই যেন মোটরসাইকেল স্ট্যান্ড। প্রায় অর্ধশত জায়গায় গড়ে উঠেছে বাইক স্ট্যান্ড। অনিবন্ধিত বাইক চালকের রাজত্ব সড়কে। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, তেমনি পথচারীদের চলাচলেও পড়তে হয় বিড়ম্বনায়। অবশ্য অ্যাপসের বাইরে ভাড়ায় চালালে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। কোনো রিক্সা বা সিএনজি চালক নয়, যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করছেন একজন বাইক রাইডার। রাজধানীর মোড়ে মোড়ে এমন দৃশ্য এখন সাধারণ বিষয়। প্রাথমিকভাবে উবার পাঠাওয়ের মতো মোবাইল অ্যাপসের মাধ্যমে ভাড়ায় যাত্রী চলাচল শুরু করলেও সময়ের বিবর্তনে ভাটা পড়েছে অ্যাপসের ব্যবহারে। প্রধান সড়ক থেকে অলিগলিতে নিজেদের দাঁড়ানোর জন্য একটি অঘোষিত লেনও তৈরি করে নিয়েছেন রাইডাররা। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বাইক স্ট্যান্ডগুলোতে নিজেরাই নির্ধারণ করে নিচ্ছেন ভাড়া। পুলিশ বলছে, অনিবন্ধিত উপায়ে মোটরসাইকেল ভাড়ায় চালানোর সুযোগ দিতে পারে না সরকার। আনরেজিস্টার কোনো কিছু তো এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে অ্যালাউড হতে পারে না। এটা একটা নিয়ন্ত্রণের আওতায় অবশ্যই আসতে হবে। কিন্তু প্রচলিত যে ট্রাফিক আইন আছে, সে আইনে যারা আনরেজিস্টার চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেবার মতো খুব জোরালো ব্যবস্থা কিন্তু আমাদের হাতে নেই। এদিকে বিআরটিএ বলছে, উদ্দেশ্য থেকে সরে গিয়ে সম্পূর্ণ ব্যবসায়িক হয়ে যাওয়ায় এসব রাইডাররা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে অফিসে আসবো, আমি একা একা আসবো, এই সময় কাউকে রাইড শেয়ারিং করে নিয়ে আসতে পারে, হয়তো আমার মোটরসাইকেলের খরচও কিছু উঠে যাবে। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যানজটের সৃষ্টি করছে। সড়ক পরিবহন আইনের আওতায় তাদেরকে জেল জরিমানাও আছে, সেইভাবে আমরা ব্যবস্থা নেবে। তবে যানজটের পেছনে তারা দায়ী নন বলে দাবি বাইক চালকদের। রাস্তার সাইডে যদি কোনো স্থানে খালি জায়গা পাই, ওই জায়গায় আমরা সাইড করে দাঁড়াই। মানুষ অভাব অভিযোগের মধ্যে আছে। এই মুহূর্তে সরকার যদি এ ধরনের চাপ দেয়, তাহলে মানুষ তো আমরা পথে বসে যাব। এমন পরিস্থিতিতে সরকারকে মানবিক দৃষ্টিতে দেখার দাবি জানিয়েছেন রাইডাররা। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে যানজটের তীব্রতা। এই উভয় সংকটের মধ্যে একটি জিনিসই স্পষ্ট হয়ে ওঠে, কতটা অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে এই নগরী। আর কতদিন এই অপরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে তাও জানা নেই নগরবাসীর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রথম দেখাতেই জাতিসংঘ কর্মকর্তাদের নজর কেড়েছে বহুল আলোচিত ভাষাঞ্চর। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আবাসন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেখে তারা মুগ্ধ। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি ফিরেছে তাদের। এখন কিভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা যায় তারই পরিকল্পনা চলছে। শাখাও টিপুর ক্যামেরায় ভাষাঞ্চর ঘুরে কমলদের রিপোর্ট। নৌবাহিনীর জাহাজ থেকে নেমেই ভাষাঞ্চলের এই মাথা থেকে ও মাথা চষে বেরিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসা কর্মকর্তারা। 4 দলে বিভক্ত কর্মকর্তারা ভাষাঞ্চলের স্কুল হয়ে হাসপাতাল পর্যন্ত দেখেছেন। জাতিসংঘের কর্মকর্তা যারা এখানে এসেছেন তারা স্বাভাবিকভাবেই প্রথমে যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি দেখেছেন এবং তারা স্বাভাবিকভাবে অনেকটা উচ্ছ্বসিত। জাতিসংঘের প্রতিনিধি দলটি বেরিবাদে গিয়ে দেখেছেন জোয়ারের পানি এখানে প্রবেশ করে কিনা, পাশাপাশি বিদেশি এনজিওগুলোর থাকার সুবিধা আছে কিনা তাও নিশ্চিত করেছেন। খাদ্যের ব্যাপারে, তারপরে
কর্মসংস্থানের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, এই বিষয়গুলোকে, শিক্ষার ব্যাপারে এই জিনিসগুলোকে তারা কোন প্রক্রিয়ায় এখানে রোহিঙ্গাদেরকে দিতে পারবেন, এই জিনিসগুলোকে ওনারা এখানে আসলে বের করার চেষ্টা করছে। জাতিসংঘের সংস্থাগুলো নানা জটিলতায় প্রথমে না আসলো, এখন ভাষান্তরমুখী হয় উচ্ছ্বসিত রোহিঙ্গারা। 3 ভাগ করে যদি 2 ভাগ যদি জাতিসংঘ দেয়, আর 1 ভাগ বাংলাদেশে দিলে বাংলাদেশের মানে একা ফাত লইব। তাহলে তারা আইতে তৈলে হাম খরচ বাড়িব, প্রত্যেকজন মানুষ শিক্ষিত যারা আছে তারা হাম খরচ পাইব, আল্লাহ তো বেশি ভালো লাগে। গত 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রাজি হয় জাতিসংঘ। এরই অংশ হিসেবে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির 21 জন কর্মকর্তা 4 দিনের সফরে ভাষাঞ্চলে অবস্থান করছেন। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা মনে করছেন জাতিসংঘ পুরোদমে কাজ শুরু করলে টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গারাও এই ভাষাঞ্চলে আসতে আগ্রহী হয়ে উঠবেন। আর চলতি বছরেই অন্তত 4 দফায় রোহিঙ্গাদের এই ভাষাঞ্চলে আনতে চায় বাংলাদেশ। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে জেনুইন কোম্পানি। সঙ্গে আছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। ফেরিটি উদ্ধারে 7 দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে জেনুইন কোম্পানি। তবে মূল কাজ শুরু হবে বুধবার। ফেরিটির ভেতরে বালু আটকে থাকায় ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে জানায় উদ্ধারকারীরা। মূল উদ্ধার অভিযানে অংশ নেবে 6টি বার্স ক্রেন, 2টি ট্রাক বোট আর 50 জন ডুবুরি। এখানে নরম মাটি আছে কিছু, তাই এটা আমাদের ড্রেজিং করতে হবে। 60 থেকে 5টা ফেরি লাগবে, 2 থেকে 3টা আপনার ট্রাক লাগবে, 40 থেকে 50 জন লোক আমার ডুবুরি এবং আদার লেবার্স সম্পূর্ণ কাজের লোক থাকবে। বিআইডব্লিউটিএ জানায় উদ্ধার কাজ হবে ভেক্টর পদ্ধতিতে। উদ্ধারের পর ফেরিটির ইঞ্জিন মেরামতের আশা বিআইডব্লিউটিসির। ভেক্টর পদ্ধতিতে উদ্ধার করা হবে, উত্তোলন করা হবে। প্রাইভেট অভিজ্ঞ কোম্পানি একটা সঙ্গে আমরা সংযুক্ত হয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছি। আগামী 1 সপ্তাহে উদ্ধার কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। এখন তো কাইথুর হয়েছে, এটাকে জাস্ট পজিশন আইনে সোজা করে দেব, মানে রিপ্লটিং করে দেব। এরপর আমরা যদি এটাকে আপনার রিং তালি লাগুক, সিমেন্ট প্লাস্টারিং করা হোক বা যেভাবে হোক, আমরা এটাকে বাসিয়ে দেওয়ার চেষ্টা করব। 27 অক্টোবর পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে গিয়ে অর্ধেকের মতো ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে উদ্ধার করা হয় ফেরিতে থাকা 7টি কাভার্ড ভ্যান, 7টি ট্রাক ও 5টি মোটরসাইকেল। তবে 7 দিনেও জাহাজ রুস্তম ও হামজা উদ্ধার করতে পারেনি রোরো ফেরিটি। সময় সংবাদ, মানিকগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা। প্রায় 5 কিলোমিটার এলাকায় পরিণত হয়েছে খানাখন্দ আর ময়লার ভাগাড়ে। এতে চরম ভোগান্তিতে 20 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি। যদিও সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর থেকে পানেশ্বর ইউনিয়নের টিঘর গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি ভরে গেছে খানাখন্দে। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। তার মধ্যেই নাজুক এই সড়কের অনেক জায়গায় তৈরি হয়েছে ময়লার ভাগাড়। এতে ভোগান্তির শিকার হচ্ছে সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার 50,000-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পানি ও ময়লার ভাগাড় থেকে বাড়ছে মশার প্রজনন। এছাড়া দুর্গন্ধের কারণে পথচারী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অতিষ্ঠ। সে থেকে আরেক সে ধাক্কা লেগে এবং উল্টে গেছে এমন সময় আছে। রুগী আসা যাওয়া করতে অনেক সমস্যা, গাড়িরও সমস্যা, প্যাসেঞ্জারের সমস্যা, আমরা ড্রাইভারের সমস্যা। মেয়ে ছেলে গাড়ি চলাকালীন মেঘ পড়লে মানুষের গাড়ি ফুরে থাকা। এখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া রোগ জীবাণু জন্মাইতেছে, জন্মানোর পরে ছেলেরা অসুস্থ হয়। এদিকে দুর্গন্ধে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। এই রাস্তাটি ভালো হলে খুব ভালো হতো, আমাদের পড়ালেখাও হতো ও শরীরের স্বাস্থ্য ভালো হতো। ওসি হিসাবে কন্ট্রাক্টরে বলছো, এরপরও কন্ট্রাক্টরে আমাদের এই রাস্তাটা
এখন পর্যন্ত করে নাই। উপজেলা প্রশাসনও বিষয়টি জানে এবং আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। আমরা আশা করি যে সীমিত সময়ের মধ্যে বা সম্ভব স্বল্পতম সময়ের মধ্যেই রাস্তাগুলো সংস্কার ও মেরামত করা সম্ভব হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে পাঠদানের একটা সুন্দর পরিবেশ, পাঠ গ্রহণের একটা সুন্দর পরিবেশ তারা পায়, সে বিষয়টি যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব। প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন সরাইল সদর ইউনিয়ন ও পানিশ্বর ইউনিয়নের 20 গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পানসি রেস্টুরেন্টে রান্নার পচা উপকরণ পাওয়ায় 80,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। এ সময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ মশলা সহ রান্নার নানা উপকরণ পাওয়া যায়। পাশাপাশি গত 3 বছর ধরে রেস্টুরেন্টটি লাইসেন্স ছাড়া চালিয়ে আসার দায়ে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এখানে কোনো প্রকার যে স্বাস্থ্যসম্মত পরিবেশ যেটা সংরক্ষণ করা অতীব জরুরি ভোক্তার স্বার্থে, সেটা কিন্তু এখানে কোনোটাই মেনটেন করা হয়নি। সাময়িকভাবে এটা লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বন্ধ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত যে মামলা রুজু করব। এদিকে নগরীর পানসি ও 5 ভাই রেস্টুরেন্টে বিএসটিআই এর অনুমোদনহীন মশলা এবং রান্নার পচা উপকরণ পাওয়ায় 80,000 টাকা করে জরিমানা করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মাঝে সরকারের পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পাশাপাশি পরিচর্যার মাধ্যমে নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনায় এই শিল্প সুফল পেতে যাচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। একদিকে করোনা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, এই দুয়ে মিলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শিল্পগুলোর মাথা নুয়ে পড়ার কথা। কিন্তু 167টি চা বাগান নিয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গেল বছরগুলোর মতো চলতি মৌসুমেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে চা উৎপাদন হয়েছে 6,48,00,000 কেজি। বছর শেষে গত বছরের চেয়ে চা উৎপাদন 1 কোটি কেজি বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাগানগুলো চালু থাকার কারণে চার শিল্পটা এবার চার ফলনও একটু ভালো হয়েছে। সেই সাথে শ্রমিকরা শতভাবে কাজ করেছেন এবং আমি একটা দেখছি যে ইদানিং চা বাগানেও আবার ওই আপনার ভ্যাকসিনের ব্যবস্থাটা করছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2021 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 7,78,00,000 কেজি। 9 মাসে 84 ভাগ চা উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্টটা গার্ডেনে মানে পড়ার কথা, ওই আমাদের নতুন আবাদি হওয়াতে ওই চারাগুলো কাভারেজ দেওয়া যাচ্ছে। 2019 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,61,00,000 কেজি। গত বছর উৎপাদন হয় 8,64,00,000 কেজি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্ববাসী যখন চিন্তিত, তখন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাকাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। শেরপুর সীমান্তে ভারতীয় বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। হাতির দল সীমান্তের ওপার থেকে লোকালয়ে এসে নষ্ট করছে কৃষকের ক্ষেতের ধান, সবজি বাগান। বন্য হাতির আতঙ্কে ঘুম হারাম সীমান্ত এলাকার বাসিন্দাদের। যদিও বন বিভাগ বলছে জোরদার করা হয়েছে মনিটরিং ব্যবস্থা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবুল চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে গহীন কোনো অরণ্যে হাতিদের এমন স্বাচ্ছন্দ্য বিচরণ।
কিন্তু না, এটি শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা একটি আঞ্চলিক সড়ক। দিনে দুপুরে মানুষ চলাচলের রাস্তা দখল করে রাখছে অর্ধ শতাধিক হাতির একটি দল। এই 3 উপজেলার 25 কিলোমিটার পাহাড়ি অঞ্চলে এখন নিয়মিত বিচরণ করছে এই বন্য হাতির দল। হাতি আমাদের ধানের খেতে নামে ধান খেয়ে ফেলছে। রাত্রের বেলা কম মারে, কিন্তু দিনের বেলা যখন দেখতে যায় তখন মানুষকে আঘাত করে। সীমান্তের এই পাহাড়ি এলাকায় 30 বছর ধরেই চলছে হাতি ও মানুষের এই যুদ্ধ। অস্তিত্ব সংকটে থাকা এই প্রাণীকে বিরক্ত না করে রক্ষা করা গেলে বিশাল বনভূমি প্রাকৃতিকভাবেই রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। হাতি কিন্তু বাইরে এসে জনবসতিতে এসে হামলা করছে না। হাতির আবাসস্থল যদি রক্ষা করা যায়, হাতি আমাদের এই বনভূমিকে রক্ষা করবে। হাতির আবাসস্থল দখল করে মানুষের বিচরণের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বন থাকুক বা না থাকুক, এই জায়গাগুলো সম্পূর্ণরূপেই মানুষের যে কার্যক্রম, মানুষের বসতি, মানুষের চাষাবাদ, এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এখন পর্যন্ত বন্য হাতির আক্রমণে মানুষ মারা গেছে 23 জন। সময় সংবাদ, শেরপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ, স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। টিকা নিতে স্কুল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, কেন্দ্রের সময় মতো ভ্যাকসিন না পৌঁছানোয় ভোগান্তি, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক রূপে ফেরার প্রত্যাশা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।